দেখো আজকে আমি সুখী। তুমি আজ আমার অনেক দূরে, বহু দূরে। বলতে বলতে দু চোখের কার্নিশ করে দুফোঁটা আনন্দশ্রু পাখির কপাল বেয়ে শ্রাবণের পায়ের উপর গিয়ে পড়ল। 10টা নাগাদ পাখিকে নিয়ে বাড়ি থেকে বের হয়েছে শ্রাবণ। গন্তব্য পিয়াস রহমানের ভাড়া করা ওই ছোট্ট ঘর অব্দি। শ্রাবণ গাড়ি চালাতে চালাতে একবার পাখির দিকে ফিরল। পাখির নিশ্চুপ বাইরের প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে ব্যস্ত। শ্রাবণ সামনে তাকিয়ে মৃদু স্বরে ডেকে উঠল পাখিকে। বউ পাখি। পাখি ঘাড় ঘুরিয়ে তাকালো। শ্রাবণের বাম চোয়ালের দিকে নিজের দৃষ্টি রেখে বলল, কিছু বলবেন? চুপচাপ আছো কেন এত? বাইরের প্রকৃতিটা আজ বড্ড ভালো লাগছে জানেন। আজকে সবটাই যেন আমার মনের মতো নতুনত্বে সেজেছে। বলেই পাখি শ্রাবণের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। অদর করে দেখা দিল সূক্ষ্ম হাসির ঝলক। পথের মধ্যে শ্রাবণ আর বাক্য ব্যয় করল না। সোজা মিনিট 5 সময় নিয়ে পিয়াস রহমানদের ভাড়া করে দেওয়া সেই বাড়িটির সামনে এসে থামলো। পাখি গাড়ি থেকে নেমে সোজা বাড়ির ভেতর ঢুকেই কারো মুখদর্শনে সে দাঁড়িয়ে পড়ল। অবাকের তাড়নায় তার আখিদয় বড় বড় হলো। ঘরে মুখোমুখি হয়ে বসে আছে পিয়াস আর শ্রাবণ। তার পাশেই পাখি বসে আছে। শ্রাবণ পিয়াস রহমানের মুখের দিকে তাকিয়ে ক্ষণকাল সময় অতিক্রম করে বলে উঠল, ওনারা কতদিন হলো এখানে থাকছে? আমি যেদিন তাদের বের করে দিয়েছি সেদিন থেকেই থাকছে। পিয়াস রহমানের মুখটা চুপসে এলো এবার। মরির মুখে তিনি বললেন, 3 দিন ধরে এই বাড়িতে রয়েছে। শ্রাবণের চোয়াল শক্ত হলো। মানে যেদিন সে তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে সেদিনই এই বাড়িতে উঠেছে দুজন। শ্রাবণ মুখভঙ্গি কাঠিন্য করে বলল, এত কিছুর পর ওই লোকগুলোকে আশ্রয় দিয়েছে বাবা? আমি চয়ন ভাইয়ের কাছে সব শুনেছি শ্রাবণ। তাদের অবস্থাও বুঝতে পেরেছি, তাই থাকতে দিয়েছি। আমার হাত ধরে দুজন কেঁদে কেটে ক্ষমাও চেয়েছে। মানুষ এক সময় এক থাকে না বুঝলে বাবা। সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়। তারাও হয়তো পরিবর্তন করতে চাইছে নিজেদের। আর আমরা যদি তাদের মতো তাদের দিকেও একই ব্যবহার করে ফেরত দেই, তাহলে আমাদের সাথে তাদের পার্থক্য কই রইল? মাঝে মাঝে ফেরত দিতে হয় বাবা, না হলে তারা নিগৃহীত মানুষের অবস্থানটা বুঝতে পারেন না, যার দরুন নিজেদের মাঝে পরিবর্তনটাও আনতে পারেন না। শ্রাবণের এই কথার মাঝে জয়ন্তরু তার ঘরে ঢুকলেন। হাতে তার বাজার ভর্তি ব্যাগ, মুখে ঝুলানো ক্লান্ত হাসি। ঘরে ঢুকেই জয়ন্ত তালুকদার রত্না বলে হাঁক ছাড়লেন। রত্না বেগম দৌড়ে আসলেন। জয়ন্ত তালুকদার বাজারের ব্যাগ রত্না বেগমের হাতে ধরিয়ে দিয়ে বললেন, জামাই এসেছে বাড়িতে, ভালো মন্দ রান্না করো আজকে। রত্না বেগম একবার বাজারের ব্যাগের দিকে তাকিয়ে জয়ন্ত তালুকদারের দিকে তাকিয়ে বললেন, এত কিছু কোথা থেকে আনলেন ভাইজান? এনেছি একবার, তুই যা রান্না চাপা। রত্না বেগম মাথা নেড়ে সায় জানালো। অতঃপর ছুটলেন রান্নাঘরের দিকে। শ্রাবণ প্রকুচকে কিছুক্ষণ জয়ন্ত তালুকদারের মতিগতি পর্যবেক্ষণ করে রত্না বেগমকে পিছু রেখে বলল, দাঁড়ান মা। রত্না বেগম রান্নাঘরে ঢুকতে গিয়েও থেমে দাঁড়ালো শ্রাবণের কথায়। অতঃপর জয়ন্ত তালুকদারের দিকে তাকিয়ে বলল, আপনি বাজারের ব্যাগটা রেখে দিন। বাজার যেহেতু আজকে উনি করেছেন, তাই আজকে এই বাড়ির সমস্ত রান্না তার বউ করবে, মানে আমার মামি শাশুড়ি। আমার আজকে মামি শাশুড়ি রান্না খুব খেতে ইচ্ছে করছে। তা তিনি কোথায় মা? ওনাকে ডেকে নিয়ে আসুন আর রান্না করতে বলুন। আমি যতদিন এই বাড়িতে থাকবো ততদিন মামা শ্বশুর বাজার করবেন আর মামি শাশুড়ি রান্না করবেন। আপনি কোনো কিছুতেই হাত দিতে পারবেন না মা। হঠাৎ করেই আমার আবার শ্বশুরবাড়িতে থাকার ভূত মাথায় চাপলো, বুঝলেন মামা শ্বশুর? কিন্তু শ্বশুরের বাড়ি থাকলেও আমার মামা শ্বশুর আর মামি শাশুড়ির খাতির যত্ন পেতে খুব ইচ্ছে করছে। এবার জামাইয়ের একটু সমাদরে লেগে পড়ুন মামা শ্বশুর, না হলে এই জামাই ক্ষুণ্ণ হলে আমার বউয়ের পা পর্যন্ত ধরা লাগতে পারে আপনার। জয়ন্ত তালুকদার যে বড় মাছটা এনেছেন শ্রাবণ শাহিদা বেগমকে সেটি কাটতে দিয়েছেন ঘন্টাখানেক হবে। অবশ্য এখনো তার মাছ কাটা হয়নি, কারণ শ্রাবণ স্টেপ বলে দিয়েছে মাছ যাতে একদম ঠিকঠাক ভাবে কাটা হয়। তেরা পাকা কাটা হলে নাকি শ্রাবণ সেই মাছ খেতে পারে না। এদিকে শাহিদা বেগম মাছের মাথা হাতে নিয়ে সেটার দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে আছেন, কারণ মাছের মাথা কাটায় সে নিতান্তই অপরিপক্ক। এতদিন রত্না বেগম সব করে এসেছেন বাড়ির কাজ। রত্না বেগম চলে আসাতে কাজের বুয়া করতো এইসব কাজ। শাহিদা বেগম শুধু রান্না করতে নিয়ে যা। কিছুক্ষণ হতাশ দৃষ্টি নিক্ষেপ করে শাহিদা বেগম হাত চালালেন। সবার উৎসুক দৃষ্টি তার পারে নিবদ্ধ। এতে যেন সে খানিক ঘাবড়ালেন। মাছের মাথাটা দায়ের কাছে আনতেই হাত ফসকে তা শ্রাবণের পায়ের নিকট গিয়ে থামল। শ্রাবণ রান্নাঘরের সামনে খানিক দূরে চেয়ার পেতে বসেছিল। আচানক মাছের মাথা দেখে মেয়েকে ভয় পাবার মতো চমকে উঠে বলে, ও মা, মাছের মাথা কোথা থেকে টপকালো?
মামা শ্বশুর আর মামা শাশুড়ি এই বাড়িতে আসায় উন্নতি হচ্ছে দেখছি। সেখান থেকে মাছের মাথা ঘরে এসে টপকাচ্ছে। শ্রাবণের কথায় মুখ টিপে হাসলো সকলে। শাহিদা বেগম মাছের মাথাটার দিকে করুণ দৃষ্টি নিক্ষেপ করে সেটা আনতে গেলেন। মাছের মাথাটা নিয়ে এসে তিনি পুনরায় কাটার চেষ্টা করলেন। আরো মিনিট 10 মতো সময় নিয়ে তিনি সফল হলেন মাছের মাথাটা কাটাই। স্বস্তির শ্বাস ফেললেন শাহিদা বেগম। বিছানার ওপরই পাটি পেতে পিয়াস রহমান আর শ্রাবণকে খেতে দিচ্ছেন শাহিদা বেগম। চয়নতালুকদার এক পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ব্যাপারটা দেখতে দৃষ্টিকটু লাগলেও শ্রাবণ সেদিকে পাত্তা দিল না। শ্রাবণের কথা অনুযায়ী রত্ন বেগম আর পাখি কোনো কাজেই হাত লাগায়নি। শ্রাবণের কঠোর নিষেধাজ্ঞার যে শ্রাবণ খেতে খেতে পাখি আর রত্ন বেগমের দিকে তাকিয়ে বলল, মা, বউ পাখি, তোমরাও খেতে বসে পড়ো। মামি শাশুড়ি তো আছেনই, পরিবেশন করায়। আসুন মা। রত্না বেগম নাকচ করলেন। শ্রাবণ জোর করলেন রত্না বেগমকে। রত্না বেগম পরপর 5-6 বারও মানা করার পরও যখন শ্রাবণ শুনল না, রত্না বেগম তখন এক প্রকার বাধ্য হয়ে খেতে বসলেন। পাখিকেও বসতে হলো। সবাইকে খাওয়ানো শেষ হতে শ্রাবণ উঠে বসলো। তরকারি বাটি আর ভাতের বাটি থেকে নিয়ে বলল, আপনাদের দুজনের জন্য তো পর্যাপ্ত পরিমাণ খাবার বাঁচিনি দেখছি। কিভাবে রেঁধেছেন মামি শাশুড়ি? শ্রাবণের কথায় শাহিদা বেগম মলিন মুখে তাকালেন। শ্রাবণ মুখভঙ্গি দুঃখী দুঃখী করে বলল, আপনারা বরং আজকে একটু কষ্ট করে দুজন ভাগাভাগি করে খেয়ে নেবেন, ঠিক আছে মামি শাশুড়ি? শ্রাবণ কথাটা বলে চরণ ফেললেও থেমে গেল। শাহিদা বেগমের নিকটে সে ফিসফিস করে বলে উঠল, কাউকে হাড়ির নিচে বেঁচে যাওয়া খাবার খেতে দিলে কতটা কষ্ট হয় দেখেছেন? শাহিদা বেগম নয়ন ভরা জল নিয়ে তাকালেন। পাশে জয়ন্ত তালুকদার দাঁড়িয়ে। শ্রাবণ দুজনকে উদ্দেশ্য করে বলল, আমার বউ পাখি আর শ্বশুর শাশুড়িকে যতটা কষ্ট দিয়েছেন তার থেকে দ্বিগুণ কষ্ট আমি আপনাদেরকে দিব এবার। বলে শ্রাবণ বিদ্রুপ হাসল। শ্রাবণ চলে যেতে শাহিদা বেগম রান্নাঘরে আসলেন। ভাতের পাতিলটা হাতে নিলেন। পাতিলের তলায় তাকালেন। একজনের খাওয়ার মতো ভাতও বেঁচে নেই। সেখানে দুজন ভাগাভাগি করে খাবে কিভাবে? জল ভরা চোখ নিয়ে শাহিদা জয়ন্ত তালুকদারের দিকে তাকালেন। জয়ন্ত তালুকদার কিচ্ছুটি না বলে ভার মুখখানা নিয়ে বেরিয়ে আসলেন। রত্না বেগম পাখি জয়ন্ত তালুকদারকে ঘর থেকে বের হয়ে যেতে দেখে শাহিদা বেগমের কাছে আসলেন। পাতিল হাতে নিয়ে দেখলেন ভাত নেই। রত্না বেগমের ভ্রু কুঞ্চিত হলো। সে তো পরিমাণের তুলনায় বেশি চাল নিয়েছিল। তাহলে? শাহিদা বেগমের মুখশ্রীর দিকে তাকিয়ে রত্না বলল, ভাত নেই ভাবি, কিন্তু আমি তো বেশি চাল দিয়েছিলাম। তাহলে? রত্না বেগম চিন্তিত স্বরে কথাটা বলে পুনরায় বলে উঠলেন, আমি ভাতের চাল ধুয়েই বসিয়েছি ভাবি। আপনি ভাইজানকে ডেকে নিয়ে আসুন, খিদে পেয়েছে তো আপনাদেরও। রত্না বেগম রান্নাঘরের দিকে ছুটলেন। শাহিদা বেগম তাকিয়ে রইলেন সেদিকে। যে মানুষগুলোকে এতদিন এত কষ্ট দিয়েছে, পীড়ায় রেখেছে, সেই মানুষগুলো তাদের কথা কত করে ভাবছে। শাহিদা বেগম হঠাৎ অনুশোচনা হলো। সেদিন সন্ধ্যায় শ্রাবণটা বাড়ি ফিরে এসেছিল। এতগুলো মানুষ তো আর একসাথে এক রুমে থাকা যায় না। তাছাড়া জায়গার অনটন। দুদিন হয়ে এসেছে এর মাঝে। সন্ধ্যা ঘনিয়ে আসছে চারপাশে। পাখি অন্যার কোনায় হাত মুছতে মুছতে ঘরে আসলো। শ্রাবণের নিকট এসে বলল, শুনুন। শ্রাবণ খানিক আগেই বাড়ি ফিরেছে। মাত্রই ফ্রেশ হয়ে বের হয়েছে ওয়াশরুম থেকে। আপাতত সে টি শার্ট পরিধান করছিল। সেই মুহূর্তে পাখির ও কণ্ঠস্বর কর্ণপাত হলো। শ্রাবণ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলল, কি হয়েছে? মামা মামিদের সাথে একটু বেশি হয়ে যাচ্ছে না? আপনি সেদিন বলে আসলেন যেন বাড়ির সব কাজ তাদের দিয়ে করানো হয়। আব্বা আম্মা খেয়ে শেষে যেসব খাবার বাঁচবে তাদের সেসব খাওয়ানো হয়। যদি না বাঁচে তাহলে না খেয়ে থাকবে। একসাথে থেকে এরকমটা করা যায়? তারা কিভাবে করতো? হাতের 5টা আঙুল যেমন সমান না, সবার মনও তো আর এক না। সম্পূর্ণ কথা সমাপ্তি টানতে পারল না পাখি। তার পূর্বে জুই দরজায় নক করে ভেতরে আসলো। শ্রাবণেরা জুইয়ের দিকে ফিরে ভ্রু উঁচিয়ে বলল, কিছু বলবি? তোমার ওই মামা শ্বশুর আর মামা শাশুড়ি এসেছে, যাও গিয়ে তাদের মুখ দর্শন দিয়ে আসো। বলে জুই বেরিয়ে আসলো ঘর থেকে। শ্রাবণের ভ্রু কুঞ্চিত হলো। এত তাড়াতাড়ি আসলো? দুদিনের কষ্টের এই অবস্থা? শ্রাবণ বাঁকা হাসলো। কপালে পড়ে থাকা চুলগুলো বাম হাত দ্বারা পেছনে ঠেলে ঘর থেকে বের হওয়ার জন্য চরণ ফেলল। পাখি আসলো শ্রাবণের পিছু পিছু। নিচে আসতে দুজন খানিক অবাক হলো বটে। চয়নতালুকদার আর শাহিদা বেগমের সাথে তানিয়া রয়েছে। মুখটাই কেমন থমথমে ভাব। শ্রাবণ সেদিকে খেয়াল করলো না। শারমা বেগম তাদের সোফায় বসতে দিয়েছিলেন। শ্রাবণ তাদের কাছে সে সরু দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনারা এই সোফায় বসেছেন কেন? এইসব কি কথা শ্রাবণ? সোফায় বসবে না তো কোথায় বসবে? সালমা বেগমের কণ্ঠস্বর শুনে শ্রাবণ ফিরে চাইল। সালমা বেগম চোখ গরম করে তাকালেন ছেলের দিকে।
কোনো খারাপ ব্যবহার যেন না করে তারই ইঙ্গিত। মায়ের ইশারা বুঝে শ্রাবণ আর কিছু করল না। ডান পাশের সোফায় গিয়ে বসলো শ্রাবণ। সালমা বেগম তাদের হালকা চা নাস্তা দিয়ে ছুটলেন রান্নাঘরে। পাখিও সালমা বেগমের পিছু পিছু ছুটলো। শ্রাবণ এবার চয়ন তালুকদারের দিকে তাকালো। হঠাৎ আমাদের বাড়িতে মামা শ্বশুর? চয়ন তালুকদার মাথা নিচু করে নিলেন। সায়দা বেগম শ্রাবণের নিকট এসে শ্রাবণের হাত জোড়া ধরে কেঁদে ফেললেন। নাক টেনে বললেন, আমরা আমাদের ভুল উপলব্ধি করতে পেরেছি শ্রাবণ। এতদিন রত্না, পাখি এবং কি অসুস্থ পিয়াসের সাথেও আমরা এতটা খারাপ ব্যবহার করেছি, কত অন্যায় করেছি তাদের সাথে। আমরা অনুতপ্ত শ্রাবণ, মাফ করে দাও আমাদের। আমার কাছে কেন ক্ষমা চাইছেন? আমার সাথে তো কোনো অন্যায় করেননি আপনারা। যাদের সাথে অন্যায় করেছেন তাদের কাছে ক্ষমা চান। চয়ন তালুকদার অশ্রুসিক্ত নয়নে তাকালেন। শ্রাবণের দিকে তাকিয়ে বললেন, এ জীবনে অনেক অন্যায় করেছি, নিজের আপন বোনটার সাথেও কত অন্যায় করেছি আপন ভাই হয়ে। কিন্তু এই দুদিনের নিজেদের ভুল বুঝতে পেরেছি শ্রাবণ। আমরা ওদের সাথে কত অন্যায় করেছি, কষ্ট দিয়েছি, কিন্তু রত্না আর পিয়াস এই 2-3 দিন নিজেদের থেকে আমাদের ভালো থাকা নিয়ে বেশি খেয়াল করেছে। তুমি বলে আসার পরও রত্না সাহাদাকে একটা কাজে হাত পর্যন্ত লাগাতে দেয়নি শ্রাবণ। যাদের সাথে এত অন্যায় অত্যাচার করলাম তারাই আমাদের আশ্রয় দিল, অথচ নিজের ছেলে। আমরা আজ সত্যি অনুতপ্ত শ্রাবণ। শ্রাবণ হাসলো। সে বোধহয় এটাই চেয়েছিল। চয়ন তালুকদার আর শাহেদা বেগমের দিকে তাকিয়ে বলল, যে মানুষগুলোকে আপনারা প্রতিনিয়ত অত্যাচার করতেন সেই মানুষগুলোর পায়ের নিচে আজকে আপনারা পড়ে আছেন। একবার ভেবে দেখেছেন আপনারা যে ব্যবহারটা তাদের সাথে করেছেন তারাও কিন্তু আপনাদের থেকে দ্বিগুণ খারাপ ব্যবহার, অত্যাচার আপনাদের ফেরত দিতে পারতো না? কিন্তু কোনোটাই করেনি। কেন জানেন? কারণ তাদের মানসিকতা আপনাদের মতো নিচু না। তাদের মধ্যে মনুষ্যত্ব আছে, যেটা আপনাদের মধ্যে নেই। চয়ন তালুকদার আর শাহেদা বেগম অপমানে মাথা নিচু করে নিলেন। শ্রাবণ দুজনের নত মুখের দিকে তাকিয়ে বলল, যাদের সাথে অন্যায় করেছেন তাদের কাছে ক্ষমা চান। যদি তারা আপনাদের ক্ষমা করে দেন তাহলে আমি আপনার বাড়ি ফিরিয়ে দিব, এটা এই শ্রাবণ কথা দিল। আর যদি ক্ষমা না করে তাহলে আমার কিছুই করার নেই। সময় চোখে নিমেষে তা পার হয়ে যায়। কেটে গেছে 2 মাস। দরিদ্রীতে বর্তমান ফেব্রুয়ারি মাস। শীতের তাণ্ডবও ততটা নেই। শীতের পোশাক পরলেও চলে, না পরলেও চলে, এমন আবহাওয়া। সালমা বেগম ঘরে এসে পাখিকে ভাত খাইয়ে দিচ্ছিলেন। পাখির হাতে বই, সে খাবার চিবাচ্ছে আর বিড়বিড় করছে। শ্রাবণ আরশির সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিল। রেডি হওয়া শেষ হতেই হাত ঘড়ি দেখে বলল, খাওয়ানো শেষ হয়নি আম্মু, আর কতক্ষণ লাগবে? 10টা থেকে পরীক্ষা শুরু, 9টা বাজতে চললো। প্রথম দিন তো তাড়াতাড়ি যেতে হবে, সিট খুঁজতে হবে, পাখিকে সেখানে বসিয়ে সাহস জোগাতে হবে। তারপর শ্রাবণকে কথার মাঝে থামিয়ে দিলেন সালমা বেগম। লম্বা একটা শ্বাস ফেলে বললেন, হয়েছে খাওয়া? অবিরল বকবক করেই যাচ্ছিস, মুখ ব্যথা হয় না তোর? সালমা বেগম পাখির দিকে ফিরলেন। এবার পানির গ্লাসটা নিয়ে বললেন, নিচে আয়। পাখি মাথা নাড়ল। সালমা বেগম চলে যেতেই পাখি বই রেখে উঠে দাঁড়ালো। শ্রাবণের দিকে তাকিয়ে দেখলেও সে সাদা রঙের শার্ট পরিধান করেছে, সাথে কালো জিন্স, চুলগুলো গুছিয়ে রাখা। হাতে ঘড়ি পড়তে পড়তে সে পাখির দিকে এগিয়ে আসতে লাগলো। পাখি ভ্রু গুটিয়ে নিল। কিছুক্ষণ সে শ্রাবণকে লক্ষ্য করে বুঝলো এই লোকটাকে অতিমাত্রায় সুদর্শন মনে হচ্ছে আজকে। কেন জানি হিংসে হলো তার। লোকটার দিকে কি সবাই হা করে তাকিয়ে থাকবে? তার স্বামীকে অন্য কেউ মুগ্ধ নয়নে দেখবে? হিংসেটার আগে পরিণত হতেও বেশি সময় নিল না। গুটিয়ে থাকা ভ্রুদয় আরেকটু ঘুষলো পাখির। শ্রাবণ পাখির নিকট এসে বলল, পরীক্ষা দিয়ে এসে সারা রাত দেখো, এখন দ্রুত চলো। তুমি খুব বাজেভাবে প্রেমে পড়েছো মেয়ে। শ্রাবণের কথা কানে ধরল না পাখি। চোখ মুখ কুচকিয়ে নিয়ে বলল, আপনাকে এত সুদর্শন লাগছে কেন আজকে? তোমার স্বামী সুদর্শন তাই তাকে সুদর্শন লাগছে। সবাই আপনার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকবে। পাখির এহেন কথায় শ্রাবণ ভ্রু কুচকিয়ে নিল। স্কুল ড্রেস পরিহিতা পাখির মুখশ্রীর দিকে তাকিয়ে বলল, তুমি কি পরীক্ষার কথা বাদ দিয়ে এই মুহূর্তে এসব ভাবছো বউ পাখি? হ্যাঁ, ভাবতে হচ্ছে আমাকে। ওকে ফাইন। তোমার স্বামীর দিকে যদি 60 বছরের বুড়া বেরিয়েও মুগ্ধ দৃষ্টিতে তাকায়, তবু তোমার স্বামী ফিরে তাকাবে না তার পানে। শ্রাবণের দৃষ্টি শুধু তার বউতেই নিবদ্ধ থাকবে। এবার চলো। মানবো। আচ্ছা চলুন। হ্যাঁ। শ্রাবণ হাসলো। বোকা বউ পাখি তার। শ্রাবণ হেসে পাখির হাত ধরে বলল, চলো। নিচে এসে পাখি, জুনায়েদ মির্জা, সালমা বেগম তাদের কাছ থেকে দোয়া নিল। শ্রাবণ সবার থেকে বিদায় নিয়ে পাখিকে নিয়ে বের হলো। বাইক নিয়ে যাবে শ্রাবণ। পাখির পরীক্ষা হল বেশ দূরে হয়েছে বাড়ি থেকে, যার দরুন তাড়াতাড়ি পৌঁছতে হবে। এমনিতে বোধহয় তাদের লেট হয়েছে, তার মধ্যে গাড়ি নিয়ে জ্যামে পড়লে মুসিবত। শ্রাবণ ঢের ভেবে সিদ্ধান্ত নিয়েছে বাইক নিয়ে যাওয়ার। শ্রাবণ বাইকে উঠতেই পাখি শ্রাবণের পেছনে উঠে বসলো।
শ্রাবণের কাঁধে হাত রাখতে শস্য গতিতে বাইক স্টার্ট হয়ে চলতে শুরু করলো। পাখি চোখ বুঝলো, দুহাতে শ্রাবণের কোমর জড়িয়ে ধরে পিঠে মাথা ঠেকালো। শ্রাবণ হাসলো, বোধহয় পাখির কর্মকাণ্ডের। মিনিট 10 মাথায় বাইক এসে থামলো। পাখি শ্রাবণকে ছেড়ে বাইক থেকে নেমে দাঁড়ালো। পাখি নেমে পড়তেই শ্রাবণ নামলো। চারপাশে কত মানুষের আনাগোনা। এক একজন শিক্ষার্থীর সঙ্গে যেন 2-3 জন করে অভিভাবক এসেছেন। শিক্ষার্থী থেকে অভিভাবকই বেশি নজর কাড়লো পাখির। পাখির বিস্মিত নেত্রে সবটা দেখার মাঝেই শ্রাবণ পাখির সামনে ফোন ধরলো। ভ্রুদয় কুঞ্চিত করে তাকালো পাখি। শ্রাবণ ফোন ধরতে ইশারা করে বলল, মা। মা শব্দটা শুনতে পাখির অধর কোণে এক চিলটে হাসি ফুটল। ফোন হাতে নিয়ে কানে চেপে ধরল। ওপাশ থেকে রত্না বেগম বোঝানোর ভঙ্গিমা করে বলল, একদম ভয় পাবি না পাখি, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবি। যেটা পারিস না সেটা নিয়ে সময় নষ্ট না করে আগে যেটা পারিস, তোর কাছে সহজ মনে হয় সেটা আগে লিখবি, বুঝলি? আর একটু দম ফেলো মা, অনর্গল তো বলেই যাচ্ছ, বাবার কাছে দাও তুমি।